নমস্কার। এরা পার্টি না সার্কাস পার্টি এখন বোঝা খুব মুশকিল হয়ে যাচ্ছে। যদি সার্কাস পার্টি হতো, যা খেলা দেখাচ্ছে তাতে সার্কাস পার্টিই মনে হচ্ছে। যদি সার্কাস পার্টি হতো তাহলে কারো কিছু বলার থাকতো না। কারণ সার্কাসের লোকেরা নানা রকম জিনিসপত্র করে, কেউ উল্টো হেডিকবাজি দেয়, কেউ ট্রাপিজে ঝোলে এবং লোকজনকে আনন্দ দেয়, বিশুদ্ধ নির্মল বিনোদন। কিন্তু ব্যাপারটা তো শুধু তা নয়, এরা একটা রাজ্যের এবং কার্যত একটা দেশের শাসন ক্ষমতার অধিকারী এবং একটা সম্পূর্ণ অবিসংবাদী ক্ষমতার অধিকারী। ফলে চারদিকে যেটা হচ্ছে সেটা একাধারে সার্কাস এবং অন্যদিকে বিপর্যয়। মানে পশ্চিমবঙ্গে দেখুন ধুন্ধুমার ব্যাপার। শাসক দলের এক সাংসদ বলেছেন নয়, শুধু বলেই চলেছেন যে সুভাষ বসু নয়, মানে নেতাজি সুভাষচন্দ্র বসু নয়, ভারতবর্ষের স্বাধীনতা এনেছেন তাঁর পূর্বপুরুষ কোনো এক মহারাজা। একবার বলছেন না, বলেই চলেছেন কে ওই সুভাষ, ও তো ব্রিটিশের সৈন্য নিয়ে যুদ্ধ করেছিল ইত্যাদি প্রভৃতি। তো সুভাষের বদলে যিনি নাকি স্বাধীনতা এনেছেন, কে সেই মহারাজা কেউই প্রায় জানেন না। মানে আমি তো জানি না, আমার সাধারণ জ্ঞান খুব কম, কিন্তু ধরুন ডেরেক ওব্রায়ান বা ব্যারি ওব্রায়ান কিংবা সিদ্ধার্থ বসু, যারা বিখ্যাত কুইজ মাস্টার আছেন, তাঁদেরকে নিয়ে কুইজ করলেও আমার ধারণা তাঁরাও ফেল করতেন। তো এতে এমনিতে বলার কিছু ছিল না। মানে আমি যদি ধরুন চিৎকার করে বলতে থাকি আমি নয়, আমার দাদুর দাদু আসলে ভারতবর্ষের স্বাধীনতা এনেছিলেন, ওই সুভাষ, গান্ধী, নেহেরু, এরা আবার কারা? তো তাহলে আপনি কি করবেন? প্রতিবাদ করবেন না আমাকে মাথায় হাত টাত বুলিয়ে জল টল দিয়ে বলবেন বাবা বাচ্চা শরীর ঠিক আছে তো, বাড়ি গিয়ে একটু খাওয়া দাওয়া করুন। তো সেটা এখানেও হতে পারতো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে ইনি আবার শাসক দলের সাংসদ। ইনি বলছেন এনার চারদিকে শাসক দলের কিছু কর্মীও সেই একই জিনিস নিয়ে লাফাচ্ছে এবং সুভাষচন্দ্র বসুর চূড়ান্ত অপমান করছে। শুধু তাই নয়, এবং এই নিয়ে প্রতিবাদ করতে যাওয়ায় শোনা যাচ্ছে যে ফরওয়ার্ড ব্লকের অফিসও নাকি ভাঙচুর হয়ে গেছে। তো এইটা একটা ঘটনা, একটা সার্কাসের ঘটনা। ওদিকে আরেকজন প্রাক্তন বাম, বলা ভালো অতি বাম, তিনি বাম পরিমণ্ডলে বেশ বিখ্যাতই ছিলেন, পণ্ডিত লোক বলে। তো তিনি হঠাৎ করে তসলিমা নাসরিনের কোনো একটা সভা, তসলিমা নাসরিন সংক্রান্ত কোনো একটা সভা ছিল, সেখানে নানা বক্তব্য রাখছিলেন, বেশ করছিলেন। বক্তব্য রাখতে গিয়ে হঠাৎ যেটা জানিয়েছেন, খবরের কাগজে যা পড়লাম, আমি দেখিনি ভিডিওটা, যে শঙ্খ ঘোষের যে বিখ্যাত কবিতা আছে বাবরের প্রার্থনা, সেই কবিতাটা নাকি বাবরের স্মৃতিতে লেখা। এবং শুধু তাই নয়, বাবর একজন আক্রমণকারী, তার জন্য এই কবিতাটা লেখা হয়েছে এবং এমনই ছিল আমাদের সংস্কৃতির অন্ধকারময় যুগ। এবার বাবরের প্রার্থনা যে বাবরকে নিয়ে লেখা হয়েছে বা হুমায়ুনকে নিয়ে, এ বস্তু পৃথিবীতে আমি প্রথম শুনলাম। কারণ পৃথিবীতে প্রতীক, রূপক, মেটাফর এসব নানা জিনিস আছে। তো শঙ্খ ঘোষ তাঁর বইয়ে, কবিতার মুহূর্ত বইয়ে খুব পরিষ্কার লিখেছেন যে একটা সময় এসেছিল তিনি তার অপত্যের শরীর খারাপ নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন, এবং তখন তিনি এই কবিতাটা লেখেন। এবং বাবরও নাকি একদম একবার অসম্ভব একই রকম সন্তান স্নেহে কাতর হয়ে পড়েছিলেন। ফলে দুটোকে মিলিয়ে মিশিয়ে তিনি কবিতাটা লিখেছিলেন। আমি যে ভাষায় বললাম তার থেকে অনেক ভালো ভাষায় লিখেছিলেন। আমি মোটামুটিভাবে বিষয়টা বললাম, কেউ জানতে হলে কবিতার মুহূর্তটা পড়ে নিতে পারেন। তো এইবারে হচ্ছে কি, যে যিনি বলেছেন তিনি এই কবিতার মুহূর্ত পড়েননি বলে তো মনে হয় না, পড়েছেন, কিন্তু তারপরেও এটা বলেছেন। তো বলেছেন কেন? কারণ শাসক দলের ঘনিষ্ঠ হতে হবে। তো এইটা বলা বাহুল্য, অনুব্রত মণ্ডল একসময় বলেছিলেন শঙ্খ ঘোষকে নিয়ে কে এই কবি। তো কি বলেছিলেন, কে এই কবি? সুকান্ত, নজরুল ইত্যাদির নাম শুনেছি, রবীন্দ্রনাথ, কিন্তু শঙ্খ ঘোষ কে এই কবি বুঝতে পারিনি। তার থেকে এই ব্যাপারটা ভালো হয়েছে, প্রায় সার্কাস বললেই হয়, যদি না শাসক দলের একটা সংসর্গ থাকতো। তো এটা কেন ভালো হয়েছে বলছি, কারণ অনুব্রত মণ্ডল তখন তৃণমূল করতেন, এখন কি করেন বলা শিবের অসাধ্য। তো তিনি ওটা বলেছিলেন সৎভাবে, সত্যিই জানতেন না। তা তিনি পড়াশুনোর তো খুব পণ্ডিত ছিলেন, এ কথা কেউই বলবে না। তো সত্যিই জানতেন না, না জেনেই বলেছিলেন, এবং সেই নিয়ে হইচইও প্রচুর হয়েছিল, আমিও লিখেছিলাম, মজা করেছিলাম ইত্যাদি। আর ইনি যেটা আগেই বললাম যে খুব সম্ভবত জেনে বলেছেন, একদম জেনে বুঝে পরিষ্কারভাবে জনতার সামনে উপস্থাপন করেছেন যে পশ্চিমবঙ্গের অন্ধকারময় সময় কেমন ছিল। তখন আক্রমণকারী বাবরকে নিয়ে নাকি কবিতা লেখা হতো। তো এইবার যে কোনো দিন, কিছু তো বলা যায় না, যে কোনো দিন এটা রবীন্দ্রনাথের পিছনে পড়বেন, শকুন্তল, পাঠান, মোগল, এক দেহে হলো লীন, অন্ধকারময় যুগের সূচনা সেই রবীন্দ্রনাথ থেকে কেউ হয়তো ব্যারিটোন ভাষায় বলবেন। তো একজন ব্যারিটোন ভাষায় ইতিমধ্যেই বলেছেন
যে অমুক ছিলেন গুন্ডা এবং সেখান থেকেই পুরোটা শুরু। অমুকের গুন্ডা বাহিনী শ্যামাপ্রসাদের মাথা পাঠিয়ে দিয়েছিল। তো কে সেই গুন্ডাদের সর্দার সেটা আমরা জানি, নেতাজি সুভাষচন্দ্র বসু, এবং তিনি যা করেছিলেন সম্পূর্ণ সমর্থন একদম হিন্দুত্ববাদীদের একদম সহ্য করতে পারতেন না এবং সভা টভা ভেস্তে দিয়েছিলেন, মাথায় ইট মেরে রক্তবার করে দিয়েছিলেন। কথাটা খুব সম্ভবত ঠিক না, কিন্তু যা করেছিলেন একদম ঠিক করেছিলেন। এবং সুভাষচন্দ্র বসু থাকলে শ্যামাপ্রসাদের কোনো রকম যেটুকু কলকে পেয়েছেন পাওয়া সম্ভবত নয়, একদম অক্ষরে অক্ষরে সত্যি। তো ওদের জাত ক্রোধ যে কেন এই সমস্ত সেকু মাকুরা পশ্চিমবঙ্গে রাজত্ব করে এসছেন, ফলে আক্রমণটা হচ্ছে। একইভাবে শঙ্খ ঘোষকে নিয়েও আক্রমণ হচ্ছে। তো শঙ্খ ঘোষ তো কখনো হিন্দুত্বের লাইনে যাননি, তিনি ভয়ঙ্করভাবে সেকুলার ছিলেন এবং সেইটাকে সেই জন্য বলা হচ্ছে অন্ধকারময় যুগ। এবার যে কোনো দিন রবীন্দ্রনাথকে নিয়ে পড়বেন, শকুন্তল পাঠান মোগল কেন লিখেছেন, খুব অন্যায় করে ফেলেছেন। এবার একেবারে অন্ধকারময় যুগের সূচনা হচ্ছে রবীন্দ্রনাথ থেকে। তিনি একদম বিদেশি আক্রমণকারী যারা শকুন্তল পাঠান মোগল এদেরকে নিয়ে খুব হইচই করেছেন, গৌরবান্বিত করেছেন। তো এইসবের তো কোনো ইতিহাস ফিতিহাস নেই, এটা হোয়াটসঅ্যাপের ইতিহাস। তো সত্যি কথা বলতে কি ভারতবর্ষের সবাই বহিরাগত, সবাই বহিরাগত, মানে আমিও আমার পূর্বপুরুষ ধরলে বহিরাগত, আপনারও তাই। কারণ ভারতবর্ষে মানুষের উৎপত্তি হয়নি, মানুষের উৎপত্তি হয়েছিল আফ্রিকাতে এবং সারা পৃথিবীতেই মানুষ সেখান থেকে ছড়িয়ে পড়ে এবং বহু বছর ধরে, অনেক বছর ধরে নানা রকম মাইগ্রেশন হয়। 50,000 বছর আগে হয়েছিল, 10,000 বছর আগে হয়েছিল, এবং তারপর তথাকথিত আর্যরা এসেছিলেন। তো ধাপে ধাপে মানুষ ঢুকেছে, একদম ভূমিজ মানুষ যাদের বলি তারাও কিন্তু বহিরাগত। শকুন্তল শুধু নয়, তথাকথিত এই যে হিন্দুত্ববাদীরা এরাও বহিরাগত। তো ভারতবর্ষের একটা চরিত্র আছে সারা পৃথিবীর মানুষকে নিয়ে একটা সংস্কৃতি তৈরি করার। তো এই সব গল্প ওনাদের দিয়ে লাভ নেই, একদম জেনেই বসেছেন, জেনেই সমস্ত কিছু বলছেন, কারণ ওটা হাওয়া তুলতে হবে, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জন্য খাদ্য বানাতে হবে। তো একদম লক্ষ্যটা পরিষ্কার, উদ্দেশ্যটা পরিষ্কার এবং জেনে বুঝে এই কথাগুলো বলা হচ্ছে। এবং জেনে বুঝে যেটা করা হচ্ছে সেটাকে আগেই বললাম যে যদি একটা অন্য কোনো লোক চায়ের দোকানে করতো কিংবা একটা শো করে কেউ খেলা দেখাতো, তখন বলতাম আহা কি ভালো খেলা, সার্কাস পার্টি, হা 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 হি হি। কিন্তু এরা তো একটা শাসক দলের প্রতিভূ, এরা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে ধ্বংস করার জন্য উদ্যোগী এবং সেই জন্যে নানা রকম সার্কাস দেখাচ্ছেন। এবং দুঃখের বিষয় এখনও কিছু ভক্ত টক্ত থেকে গেছেন, তারা সেখানে লাফাচ্ছেন, তারা বুঝতে পারছেন না যে আসলে যেটা ধ্বংস করা হচ্ছে পশ্চিমবঙ্গের সংস্কৃতি, এবং তার জায়গায় যেটা নামানোর চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে গোবলয়ের সংস্কৃতি। তো সবই হয়ে গেছে। এবার আমি আশা করছি যে কোনো দিন কবিতাটা পাল্টে দেওয়া হবে, পাল্টে দিয়ে বলা হবে এই তো জানু পেতে বসেছি পশ্চিমে, আ আ কোম্পানি বাড়াও হাত, আ আ কারা আপনারা জানেন। তো চারটি খুলে নাও আমার যদি চাও, বাটিতে দাও কিছু দুগ্ধ ভাত। বাটি পেতে বসে আছেন, যদি আ আ কোম্পানি কিছু দুধ ভাত দেয়, এই ভরসায় এই সমস্ত কাজকর্ম করছেন, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জিনিসপত্র বানাচ্ছেন। তো এইসব সংস্কৃতি চর্চা চলছে। তো এর মধ্যে যথারীতি দৈনন্দিন কাজকর্ম জারি আছে, মানে শুধু তো সংস্কৃতি ধ্বংস করে ওরা ছাড়বেন না, বাংলার যেটুকু গর্বের জিনিস ছিল সমস্ত কিছু ধ্বংস করে ছাড়বেন। তো দৈনন্দিন কাজকর্ম জারি আছে। তো অন্নপূর্ণা যোজনার যে টাকা পয়সা আসার কথা ছিল সেগুলো নাকি খুব অনিয়মিত, বাজারে খবর ছড়িয়ে বেড়াচ্ছে যে ওটা বন্ধ হয়ে গেছে ডিসেম্বর পর্যন্ত। তো ফলে পশ্চিমবঙ্গে আন্দাজ করা যাচ্ছে জুমলা সংস্কৃতি কখনো ছিল না। লোকে যখন প্রতিশ্রুতি দিত তখন লোকজন ভেবে প্রতিশ্রুতি দিতেন, রাজনৈতিক নেতারা, এবং তারপর সেটা রাখার চেষ্টা করতেন, পারতেন না এমন না, কিন্তু চেষ্টা করতেন। তো এখানে আমদানি করা হয়েছে জুমলা সংস্কৃতি। যথারীতি লোক মানে নিচের তলার লোকজন যারা যারা লক্ষ্মীর ভাণ্ডার পেতেন তারা এটা নিয়ে চিন্তিত, তারা বিক্ষোভ টিক্ষোভ দেখাচ্ছেন, এবং ভদ্রলোকেরা এইসব ড্যাম সস্তার ভাতা টাতা নিয়ে একেবারে চিন্তিত না। সেই ড্যাঞ্চিবাবু বলে একটা কথা চালু ছিল, যারা ছোটনাগপুরে বাঙালি ভদ্রলোকরা বেড়াতে যেতেন তাদের নাম হয়ে গিয়েছিল ড্যাঞ্চিবাবু। কেন না তারা যে বাজার করতে যেতেন বিকেলবেলা ওখানে থাকতে গিয়ে, এবং সেখানে যাই দেখতেন বলতেন ড্যাম চিপ, ড্যাম চিপ, সেই থেকে ওদের নাম হয়েছিল ড্যাঞ্চিবাবু। তো এই ড্যাঞ্চিবাবুর এসব অন্নপূর্ণা নিয়ে চিন্তিত নন, বাকি যা যা হচ্ছে সেসব নিয়েও বিশেষ চিন্তিত নন, ওনারা শুধু ডিএটিএ নিয়ে চিন্তিত। তো বাকি কি হচ্ছে, উল্টো দিকে ডিম ছোঁড়াও চলছে। এই দুদিন আগে সিঙ্গুরের বইচিপোতায় দেখলাম এক মহিলাকে চুলের মুটি পুটি ধরে কাদার জলে চোবানো হচ্ছে, অন্য মহিলারাই করছেন, আনন্দ উৎসবের পরিবেশে চলছে। নবদ্বীপে দেখলাম একজনকে ফেলে, মাটিতে ফেলে উপর থেকে দাঁড়িয়ে, একদম ধরুন পয়েন্ট ব্ল্যাঙ্ক বলা যেতে পারে, মানে 5 ফুটের মধ্যে উপর থেকে দাঁড়িয়ে একটা ঝোলা থেকে ডিম বার করছেন এবং ফটাস ফটাস করে ছুঁড়ে মারছেন, এবং ডিম ফাটছে শুধু না, ওতে লাগারও কথা। এবং 1 বস্তা ডিম শেষ করে তারপর তিনি লাথি টাথি মেরে থামলেন। তো
তো ডিমের বিল কে জোগালো আমি জানি না, সরকারের দিক থেকেই দেওয়া হচ্ছে নাকি বিজেপি পার্টি ডিম সরবরাহ করছে সস্তায়, কিছুটা তার যাচ্ছে মিড ডে মিলে এবং বাকিটা এরা ছুটছেন, এসব কী হচ্ছে আমি বলতে পারবো না, কিন্তু ওটা হলো। তো সব মিলিয়ে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সংস্কৃতিটাকে ধ্বংস করা হচ্ছে। মানে এই বিপক্ষ রাজনৈতিক বিপক্ষকে মারধর করা হবে, ডিম ছড়া হবে, এইটা সংস্কৃতিতে কখনো ছিল না। হ্যাঁ, হিংসা হতো, 2-4টে হিংসা হতো, কিন্তু সেগুলো বিচ্ছিন্ন, নানা জায়গায় হতো। যেখানে খুশি ডিম ছুঁড়বো, পছন্দ না হলে ডিম ছুঁড়বো, এমনকি বিজেপির লোককেও ডিম ছুঁড়ে মারা হচ্ছে, জলে চোবানো হচ্ছে। ওদিকে মানে এই সংস্কৃতি একদমই ছিল না। উল্টো দিকে শাসক দলের যিনি সভাপতি, তিনি ব্যারিটন ভয়েসে বলছেন ডিম কিন্তু নিজের দিকেও আসতে পারে। তো ওর কথায় কেউ পাত্তা দিচ্ছে না। সব মিলিয়ে একদিকে ডিম ছড়া চলছে, জলে চোবানো চলছে, অন্যদিকে ওনার ব্যারিটন গলা, যা কেউ পাত্তা দিচ্ছে না। দুয়ে মিলে আর চমৎকার সার্কাস হচ্ছে। এবং আগেই বললাম, এটা শুধু সার্কাস নয়, এটা বিপর্যয়, কারণ এটা সার্কাস পার্টি এই খেলাটা দেখাচ্ছে না। তো এইগুলো হচ্ছে। তো এর মধ্যে কলকাতা শহরতলিতে আর একটা ঘটনা ঘটে গেছে, খাস কলকাতা শহরতলিতে। তো একজন নাট্যকর্মীকে ধরে ঠ্যাঙানো হয়েছে। কলকাতার একটু বাইরে, আমি ঠিক জায়গাটা জানি না, কিন্তু উনি নিজে লিখেছেন ফেসবুকে, সেখান থেকে বলছি। নিজের একটা ছবিও দিয়েছেন, চোখ মুখ ফোলা, রীতিমতো মারধর হয়েছে, বোঝা যাচ্ছে। তো কী হয়েছিল, তো উনি একটা নাটক করছিলেন, নাটকের একটা শো ছিল, তো সেখানে কোনো একটা চরিত্রে উনি অভিনয় করছিলেন। তারপর রাত হয়ে যাওয়ায় সেই চরিত্রের পোশাক, সেটা ছিল একটা কালো পায়জামা পাঞ্জাবি, সেটা পরেই তিনি বেরোন, মুখে তার দাড়ি ছিল। এবং দেখে কিছু লোকের মনে হয়, তারা কারা আপনারা আন্দাজি করতে পারেন, যে এ বেটা নিঃসন্দেহে সংখ্যালঘু। তাকে জিজ্ঞেস করে, তুমি কি মুসলমান? যেন মুসলমান হলে রাত্রিবেলা কেউ কালো পাঞ্জাবি পরে ঘুরতে পারবে না। এবং আমার ধারণা উনি পরিষ্কার করে লেখেননি, উনি সম্ভবত তেরিয়া জবাবই দেন এবং বেশ করেন, এবং তারপর তাকে উত্তাল মারধর করা হয়। তো ভাবুন, পশ্চিমবঙ্গের বুকে, খাস কলকাতার একটা শহরতলিতে এই জিনিস ঘটে চলেছে। এই জিনিস ঘটছে যেটা আমরা এর আগে কখনো দেখিনি। আমরা চুলোচুলি দেখেছি, আমরা রাজনৈতিক বাদ প্রতিবাদ দেখেছি, রাজনৈতিক সংঘর্ষ দেখেছি, কিন্তু রাজনৈতিক বিরোধীদের ফট করে বাড়ি থেকে বের করে এনে জলে চোবাবো, ডিম মারবো, অথবা কাউকে যদি সংখ্যালঘু মুসলমান মনে হয় রাত্রিবেলা দেখি, তাকে দুঘা দিয়ে দেবো, এই জিনিস পশ্চিমবঙ্গে ছিল না। আগেই বলছি, এটা যদি একটা কমেডি শো হতো তাহলে আমরা হা হা করে হাসতাম, কিন্তু এটা কমেডি শো না। এটা একটা শাসক দল এই সংস্কৃতিটা চালু করার চেষ্টা করছে। তো অবস্থা এত খারাপ যে গদি মিডিয়া বা ডিম মিডিয়া যাই বলুন, তারা গেছে পড়ে। এর মধ্যে সবাইকে ধন্দে ফেলে বিখ্যাত ময়ূক রঞ্জন ঘোষ বলেছেন, বাংলায় যে যত বড় হরিদাস পালই হও, নেতাজি সুভাষের থেকে বড় নয়। যারা যারা নেতাজিকে নিয়ে অপমানজনক পোস্ট করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক সরকার। তো কতটা বিপাকে পড়লে ওকেও এই কথা বলতে হয়, সে কথা ফেসবুকে লিখেছেন। হ্যাঁ, তো ভাবা যায় না কতটা বিপাকে পড়লে, মানে ব্যাপারটা কতটা বাড়াবাড়ি হয়েছে, এবং ওর যারা সমর্থক গোষ্ঠী তারাও আর নিতে পারছে না, এই জায়গায় পৌঁছেছে। তো কথা হলো, সরকার ব্যবস্থা নেবে। সরকার কোথায় ব্যবস্থা নিয়েছে? যেখানে ডিম ছড়া হচ্ছে সেখানে ব্যবস্থা নিয়েছে, যেখানে জলে চোবানো হচ্ছে সেখানে ব্যবস্থা নিয়েছে না, জনরোষ বলে চালিয়েছে। তা নেতাজি সুভাষের বিরুদ্ধেও কিচ্ছু করবে না, এটা খুব সহজ ব্যাপার। দ্বিতীয় কথা হচ্ছে, উনি ছড়িয়েছেন ভয়ানকভাবে, খুবই স্বাভাবিক ব্যাপার। গদি মিডিয়ার লোক, তো ডিম মিডিয়ার লোকের আর কত বুদ্ধি হবে? তো কথাটা হচ্ছে যে এখানে সরকার খামোকে এখানে ব্যবস্থা নেবে কেন? ডিম মারা একটা অপরাধ, মানুষকে মারা একটা অপরাধ, জলে চোবানো একটা অপরাধ, এমনকি অমুককে না মিটিং করতে দেবো না, এটাও একটা অপরাধ। নাটক করে বেরোলে মুসলমান বলে ঠ্যাঙাবো, এটাও একটা অপরাধ। যা যা করছেন অপরাধের শেষ নেই। কিন্তু সুভাষ চন্দ্র বসুকে কটূক্তি করাটা কোনো অপরাধ নয়, খুব আপত্তিজনক জিনিস, যা বলছেন খুব আপত্তিজনক, কিন্তু এটা কোনো অপরাধ নয়। সরকার ব্যবস্থা নেবে কেন? একটা আস্ত দল আছে, দলটা আছে কিনা বোঝা যাচ্ছে না, তো তাদের সাংসদ এই কাজ করছেন, ব্যবস্থা তো তারা নেবে। এবার তাদের কোথায় টিকি বাঁধা আছে সে তো আমরা বলতে পারবো না, কিন্তু এইটা ওনাদের যদি ধারণা হয় কেউ একটা অপছন্দের কথা বললেই সরকারকে ব্যবস্থা নিতে হবে, প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে, এটা একেবারেই ডিম মিডিয়ার কুযুক্তি। গণতন্ত্রটা ওরা বোঝেন না, সেটা বারবার প্রমাণ করে দিয়ে যাচ্ছেন। নেতাজিকে নিয়ে কটূক্তি করা কোনো অপরাধ নয়, আইনগত অপরাধ নয়, সরকার ব্যবস্থা নিতে পারে না। যেমন অপরাধ নয় মোদি বা মমতাকে নিয়ে কটূক্তি। তো এখন ওরা হাল আমলে সবে তো সরকারে এসেছেন, গণতন্ত্র ব্যাপারটা শেখার চেষ্টাও করছেন না, এসব জিনিস চালিয়ে যাচ্ছে। তো ফলে ওনাদের দাবি হচ্ছে যে ব্যবস্থা নিতে হবে সরকারকে, দাবি কিনা জানি না, মুখ রক্ষার ব্যাপার। তো
সরকারের ব্যাপার নয়, যদি মুরদ থাকে দলকে ব্যবস্থা নিতে বলুন। আর একজন বিখ্যাত সঞ্চালক, তার আমি টিভিটা হয়তো বন্ধ করে দিয়েছি, সেটাও ফেসবুকে দেখলাম একটা খুব, তিনি আবার আলু ভাতের মতো, তিনি আবার বললেন যে সরকার বদলালো কিন্তু তোলাবাজি বদলালো না। সেটা দেখে আমার একটু হাসি পেলো, ওইটুকুই শুনেছি, তারপরে কি বললেন জানি না, সেজন্য নাম করছি না। তো বিশ্বাস করুন, যদি তোলাবাজি একই থাকতো না এই কথাটা বলতেন না, জনরোষ অমুক তমুক বলে যেমন চালিয়েছেন তেমনি চালাতেন। এটা নেহাতি 100 গুণ বেড়ে না গেলে এই জিনিস ওনারা বলতেন না। ফলে অবস্থা কোন জায়গায় পৌঁছেছে ভাবুন, যে ডিম মিডিয়ার লোকজনকেও এই কথাগুলো বলতে হচ্ছে, ইতিগজ করে বলছেন কিন্তু বলতে হচ্ছে, নইলে পাবলিক তো চেপে ধরবে। তো অবস্থা এই জায়গায়, যেটা বললাম যে এটাকে এমনিতে সার্কাস বলা যেত, কিন্তু ওরা তো আসলে ক্ষমতায়, ফলে সার্কাস দেখা যায়, সার্কাস এটাকে বলা যাবে না। তো এর মধ্যেও ওনারা ওই কথাটা বলে যাচ্ছেন, গণতন্ত্রটা এখনও শিখে উঠতে পারেননি, বলে যাচ্ছেন সরকার ব্যবস্থা নিক। তো পরিষ্কার কথা যে সরকার ব্যবস্থা নিতে পারে না আইন না ভাঙলে, যদিও এই সরকারের সেসবের ধার ধারে না, তবু এটা খুব পরিষ্কার একটা নীতিগত দাবি। তো ওনাদের মোদ্দা কথা যেটা, সেটা হচ্ছে যে আমরা যা বলবো, আমি যা বলবো সেটাই স্বাধীনতা, উল্টো দিকের কথা শুনলেই ব্যবস্থা নিতে হবে। তো এই ব্যাপারে আমরা জানি যে ডিম মিডিয়া পথ দেখিয়েছে, ডিম মিডিয়া অন্যকে ডিম মারলে জনরোষ, আর নিজের বেলায় স্লোগান খেলে, শুধু স্লোগান খেলেই বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। তো কিছু কিছু অন্যদিকের প্রগতিশীল লোকজনও দেখছি ব্যাপারটা সুরে সুর মেলাচ্ছেন। জয় গোস্বামী কে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, বেশ করেছে, খুব ভালো হয়েছে, কী আনন্দ কী আনন্দ, নবদ্বীপে ডিম মেরেছে, কী আনন্দ, খুব যথাযথ। কিন্তু ফ্যাসিস্টরা আমাদের গায়ে হাত দেবে কেন? ওদের ধারণা ওদেরকে ছেড়ে দেওয়া হবে আর কি। তো ইত্যাদি প্রভৃতি নানা জিনিসই হয়ে চলেছে। তো ওনারাও আরেক রকম করে সার্কাস দেখিয়ে চলেছেন, এটা কেউ কেউ আবার নিজেদের বাম সমর্থক বলে দাবি করেন। তো ওনাদের একটা বিখ্যাত কবিতা অনেকে পাঠ করেন, অমুক এসেছিল অমুককে ধরতে, তারপর এসেছিল তমুককে ধরতে, আমি কিছু বলিনি তখন, তারপর আমাকে যখন ধরলো তখনও কেউ আমার পিছনে আসেনি। এইটা ওনাদের একটু মনে রাখলে ভালো হয়। আর নলি সার্কাস দেখাবেন যদি ভাবেন তো দেখাতেই পারেন, অসুবিধা কিছু নেই। তো এইটা সমস্ত জিনিস চলছে। আর এই জন্যেই এই মিডিয়া যারা এটাকে প্রচার করছে, এদেরকে মিডিয়া বলা হয়, আর তো কোনো কারণ নেই। তো নতুন যুগের নতুন স্লোগান হওয়া উচিত যে দেশের নেতা 56, আমরা 157, কারণ 157 হচ্ছে মিডিয়া ফ্রিডমে ওদের র্যাঙ্ক। তো নেহা দিল্লির নেত্রী, যিনি আরশোলাদের আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, আইসারও নেত্রী বটে, তিনি বিহারেও নেতৃত্ব দিয়েছেন। তো তিনি কলকাতায় আসছেন শুনলাম, তো কলকাতায় এলে নিশ্চয়ই এরকম স্লোগান শোনা যাবে যে দেশের নেতা 56, আমরা 157। তো দেখা যাক শোনা যায় কি না, শুনলে ভালোই লাগবে। তো এই সার্কাস পার্টির খবর যদি আরও কিছু পাই নিশ্চয়ই আপনাদের জানাবো, জানাতে তো হবেই, কারণ এটা তো এইটুকুতে থামবে না। ফলে আমাদের চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অতি অবশ্যই বন্ধুবান্ধবদের পাঠাবেন যদি পছন্দ হয় কন্টেন্ট। আর কারণ ছোট মিডিয়া এখন ভবিষ্যৎ, আমাদের কথাবার্তা লোকজনকে শোনান, এটা একটা কর্তব্য হিসেবে নিন। আর আমাদের দোকান আছে সবাই জানেন, পুটিরামের উল্টো দিকে, আসবেন, দেখা সাক্ষাৎ করে যাবেন। আর আমি থাকবো না, কিন্তু লোকজন থাকবে, বই টই নেড়ে ছেড়ে দেখে যাবেন। সবাই ভালো থাকবেন, পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। আজকের মতো নমস্কার।